উদ্যোক্তার কনসেপ্টটাই তো আসলে আমরা ঠিকমতো জানি না। উদ্যোক্তা মানে কি, ওই যে কয়েকটা খাবারের, কাপড়ের, টেইলারের বিজনেস শুরু করে দিলে কি উদ্যোক্তা হয়ে যায়? উদ্যোক্তা মানে কি, এন্টারপ্রেনারশিপের মানে কি, সেটাও তো ভালো করে বুঝাতে হবে। ওদেরকে বোঝা উচিত যে ওটার মধ্যে ইনোভেশন থাকতে হবে, ওটার মধ্যে তোমার নিজস্ব কিছু চিন্তা থাকতে হবে। 5 বা 6 এ একটা বাচ্চাকে যদি 6 মাসের একটা ট্রেনিং দিয়ে বলা হয় তুমি বিজনেস করো, তারা কোন জায়গাতে চিন্তা করতে স্যার আমরা কোন জায়গাতে আছি, কিভাবে আপনি মোকাবেলা করছেন যদি আপনি আমাদেরকে বলতেন। এই আসল কোশ্চেনটা আপনি এখন করলেন। চ্যালেঞ্জ বলতে আর যদি মহিলা হয় তাহলে তো হয়েছে। কথায় কথায় মহিলা মানুষ সে কি বোঝে, মহিলা মানুষটা তো হিসাব বোঝে না। বেঠিক বলে আসলে কিচ্ছু নাই। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, সবকিছুই আসলে রিলেটিভ ম্যাটার। সো ওদেরকে সেই চিন্তা করার সুযোগটা দিতে হবে। আমরা আমাদের এত সময় কম সারাদিনে, আমরা কোনো বাচ্চাকে আসলে সময় দেই না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডভার্টাইজিং মাস্টারের পক্ষ থেকে। আজকে আমাদের বিজনেস আড্ডায় আমরা পেয়েছি একজন বিশেষ অতিথি থেকে, যিনি একজন উদ্যোক্তা, জাকিরা ফাতেমা লিমি ম্যামকে। ম্যাম কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে আপনাদের সাথে আসতে পেরে আমি খুব প্রাউড ফিল করছি। ম্যাডাম আপনি তো আসলে একজন উদ্যোক্তা, যেখানে আপনি এমটিএল স্কিলের ডিরেক্টর প্লাস ব্রিটিশ বানিয়ান স্কুলের ডিরেক্টর। তো আপনি ম্যাডাম যদি আপনার সম্পর্কে একটু আমাদেরকে বলতেন। আসলে হাবিব, আমার থ্যাংক ইউ হাবিব। আমি আমার উদ্যোক্তার জার্নিটা আসলে খুব বেশি দিনের নয়। আমার শিক্ষকতার জার্নিটা অনেক লম্বা জার্নি। আমার হাজবেন্ড চাকরি করতেন শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরিতে, তো আমি ওখানকার কম্পাউন্ডেই থাকতাম। তো ওখানে আমি স্কুলে, কলেজে নানানভাবে শিক্ষকতা করেছি। ওখানের একটা কলেজে ইংরেজি পড়াতাম, লেকচার হিসেবে ছিলাম, আবার একটা কিন্ডার গার্ডেনে পড়িয়েছি, আবার আরেকটা কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল হিসেবেও ছিলাম। তারপরে আমি চলে আসি সিলেটে। সিলেট আসার পরেও আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ছিলাম। যেহেতু আমার পড়াশোনা ইংলিশ লিটারেচার, তো আমি ইংলিশ পড়ানোর মধ্যেই ছিলাম। ইন্টারমিডিয়েটের সিলেবাসটা আমি কমপ্লিট করার চেষ্টা করতাম। তারপরে আমি বানিয়ান প্রতিষ্ঠানে ছিলেন ম্যাডাম? সিলেটে আমি হিল সিটিতে ছিলাম, তারপরে উইমেন্স মডেল কলেজে ছিলাম। সিলেট আসার পর আর কি আমি 2016-তে সিলেটে আসি। তো আসার পরে আমি এই প্রতিষ্ঠানগুলো, তারপরে আমি বানিয়ান ব্রিটিশে প্রিন্সিপাল হিসেবে অ্যাড হই। এবং তারপরে ধীরে ধীরে আমার মনে হলো যে আমার আসলে বিজনেসে মন দেওয়া উচিত আমার, কারণ এত পটেনশিয়াল একটা জায়গা, অনেক পটেনশিয়াল মানুষ আমার আশেপাশে আছেন, কিন্তু আমরা রাইট ওয়েতে রাইট থিংস গুলা করছি না। ফর দিস রিজন আমি বানিয়ান ব্রিটিশের একটা ডিরেক্টরশিপ নিয়ে নেই, এবং এখানে আমার একটা অন্যরকম পথ চলা শুরু হয়েছিল। আমি চাচ্ছিলাম বাচ্চারা এমন ভাবে শিখুক। আমরা ব্লুমস ট্যাক্সোনমি, তারপরে জিআরআর প্রসেস মেনটেন করে ক্লাস নিতাম। তো আমাদের ক্লাসে নিই, এখনো নিই আমরা। তো আমাদের ক্লাসের সিস্টেম যে বাচ্চাটা আনন্দের সাথে শিখবে এবং সে আউট অফ দি বক্স চিন্তা করা শিখবে। এই কারণেই আমরা স্কুলটাকে, পড়াশোনার স্টাইলটাকে একটু অন্যরকম করে রেখেছি। গতানুগতিক ধারায় ছিল না। এবং ন্যাশনাল কারিকুলামে যেমন হয় যে আমি বলে দিলাম কোয়েশ্চেন, আমি বলে দিলাম অ্যান্সার, এরকম কিছু না। সে কিভাবে চিন্তা করে সবসময় আমরা তার চিন্তাটাকে মূল্যায়ন করেছি। সে ঠিক দেখ, বেঠিক বলে আসলে কিচ্ছু নাই। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, সবকিছুই আসলে রিলেটিভ ম্যাটার। সো ওদেরকে সেই চিন্তা করার সুযোগটা দিতে হবে। আমরা আমাদের এত সময় কম সারাদিনে, আমরা কোনো বাচ্চাকে আসলে সময় দেই না চিন্তা করার। তারপরে যখন স্কুলের এই থেকে বাচ্চারা বের হয়ে আসে, আমার ভালো লাগতো। অনেক অনেক বাচ্চা আমি পেয়েছি এরকম আউট অফ দি বক্স চিন্তা করে। ম্যাক্সিমাম বাচ্চাই আসলে চিন্তা করে, আমরা সেই সুযোগ দেই না বলে ওরা সেইভাবে চিন্তা করার উল্টা আমরা চাপিয়ে দিই। হ্যাঁ, যে সময় নাই, এখন এটা করে ফেলতে হবে, হোমওয়ার্ক করো, এই করো, সেই করো। সবাই যতখানি না স্কুল প্রেশার দেয়, তার চেয়ে বেশি গার্ডিয়ানরা প্রেশার দেয়। ফর দিস রিজন ওদের সেই সুযোগটা হয় না। তো আমরা চেষ্টা করি যে সেই সুযোগটা যেন সে কাজে লাগায়। তারপরে আমার মনে হলো যে আরো কিছু আছে। শুধু স্কুলে যারা, সবাই তো এরকম প্রিভিলেজ না। স্কুলের বাইরেও কিন্তু অনেক ঝরে পড়া বাচ্চা আছে যাদের সেই সুযোগ পাচ্ছে না। এরাও কিন্তু স্কিল,
যথেষ্ট স্কিলড, এই স্কিলটাকে আমাদের কাজে লাগানো উচিত। তখনই আমাদের মাথায় আসলো যে আমরা এমটিআর এর স্কিলটা চালু করা করব, এবং সেটার জন্য অনেক ভালো একটা ইনভেস্টমেন্টের দরকার। তখন আমাদের স্কুলেরই চেয়ারম্যান স্যার এবং আর একজন ডিরেক্টর স্যার আমরা মিলে এখানে এইটাতে ইনভেস্ট করে আমরা মৌলভীবাজারে শুরু করলাম। কারণ ওখানে যেটা হচ্ছে, আমরা কয়েকটা গ্রুপকে পাবো, ওখানে একটা অনেক বড় এতিমখানা আছে, তারপরে ইন্ডিজেনাস পিপলকে পাচ্ছি। তো একই সাথে আমরা অনেকজনকে সেইভাবে স্কিলড করতে পারবো। এবং আমাদের স্কুলের যেহেতু স্কুলটা সিলেটে, ওটা মৌলভীবাজারে, সবারই একটাই লক্ষ্য হচ্ছে কিভাবে দেশের বাইরে চলে যাবে। এটা আমাদের অর্থনীতির জন্য ভালো জিনিস, কিন্তু দেশও তো আগাতে হবে, তাই না? স্কিল ওয়ার্কার আমাদের দেশে পুরো একটা ঘাটতি। আপনাদের এই প্রতিষ্ঠানের ফলে কিন্তু স্কিল ওয়ার্কারের যে ঘাটতিটা, এটা অনেকটা পূরণ হওয়া সম্ভব যদি পারফেক্ট প্রসেসে আমরা এই জিনিসগুলো করতে পারি। হ্যাঁ, এটা আমরা চাচ্ছি। আমরা সিলেটেও আমাদের আরো কিছু পরিকল্পনা আছে, আমরা এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চাচ্ছি। যেটা হয়, সিলেটিদের তো বদনামের শেষ নাই, যে এরা অলস, এরা ঠিকমতো কথা বলতে পারে না, ওরা বাংলা জানে না। ওরা কিন্তু সিলেটি ভাষাটাও তো জানাটাও কিন্তু এটাও তো একটা প্রপার ল্যাঙ্গুয়েজ, তাই না? তো ভাষা সবগুলোই জানা দরকার। আমরা কিন্তু আরবিও জানি। তারপর একটা সময় কিন্তু আমাদের কবিতার যে ফার্সি, এগুলা নিয়েও কিন্তু কাজ হতো। এখন সবকিছু কমে যাচ্ছে, শুধু এক ইংরেজির উপরেই দখল দেওয়া হচ্ছে। কিন্তু ইংরেজিটাও যে আমরা খুব সুন্দর করে পারি তা কিন্তু না। সবকিছুই প্রপার ওয়েতে জানতে হবে, শিখতে হবে। এবং বিজনেসটাও আমি যেটা মনে করি, উদ্যোক্তাদের প্রপার ওয়েতে জানতে হবে সবকিছু। এইটার জন্যই আমরা চাচ্ছি যে আমরা সেটা কিভাবে প্রমোট করা যায়। হ্যাঁ, কিভাবে। জি ম্যাডাম, আপনি তো একজন উদ্যোক্তা। আপনার উদ্যোক্তা হওয়ার পর তো আসলে অনেক ধরনের বাধা থাকে বা প্রবলেম থাকে। তো আপনার এই বাধাগুলোকে আপনি কিভাবে ওভারকাম করছেন বা চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি মোকাবেলা করছেন ম্যাডাম, যদি আপনি আমাদের একটু বলতেন। এই আসল কোশ্চেনটা আপনি এখন করলেন। চ্যালেঞ্জ বলতে, আর যদি মহিলা হয় তাহলে তো হইছে। কথায় কথায় মহিলা মানুষ সে কি বোঝে? মহিলা মানুষরা তো এসব বোঝে না। মানে এটা প্রতিনিয়ত শুনতে হয়, এবং নানান দিক থেকে প্রেশার আসলে আসতেই থাকে। আর যেটা হচ্ছে, আমরা যারা একটু কনজারভেটিভ, তাদের যদি অন্য কোনো স্কিলও থাকে, সেটা কিন্তু চাপা পড়ে যায়। এটা গাধা, এটা বুঝে কম, এটা জানে না, হ্যাঁ চলে আসছে, হ্যাঁ এটা পাইছে, কিছু টাকা নিয়ে চলে আসছে, কোনো ইয়ে নাই। তো সবাই মাঝখান থেকে অনেকেই বলে, কিন্তু টু বি অনেস্ট, আল্লাহ জানেন, আমি কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হোমওয়ার্ক ছাড়া করি নাই। যখনই যেখানে এসছি আমি প্রচুর পরিমাণে হোমওয়ার্ক করেছি, তারপরে আমি সেই কাজে হাত দিয়েছি। হ্যাঁ, যে আমার ইচ্ছা হলো আমি এটা করে ফেললাম, আমার ইচ্ছা হলো আমি লাভ দিয়ে দিলাম, না তা কিন্তু না। এই উদ্যোগটা যে আমার জীবনের একটাই লক্ষ্য হচ্ছে, আমার দেশ আগে বাড়বে। এত পটেনশিয়াল একটা দেশ কেন আগে বাড়ে না? কেন এত সমস্যা? এটাই হচ্ছে আমার মোটো। তো সেটার লক্ষ্যে আমি এই উদ্যোক্তা হওয়ার আগে আমি কিন্তু রীতিমতো আবার পড়াশোনা করেছি। আমার অনার্স মাস্টার্স হচ্ছে ইংলিশ লিটারেচারে, মেইন স্ট্রিমে ছিল। আমার মনে হয়েছে যে না, উদ্যোক্তা আমাকে ওই স্ট্রিমে যেতে হবে, ঝরে পড়া বাচ্চাদের সাথে আমাকে সেইভাবে কাজ করতে হবে। তখন আমি স্কিল লেভেলের এই সমস্ত কোর্সগুলো করেছি, এনএসডিএ থেকেও নিয়েছি, তারপরে বিটেপ থেকেও নিয়েছি। আমি সার্টিফাইড অ্যাসেসর এবং ট্রেনার কিন্তু হয়েছি। ওদের লেভেল 1 থেকে শুরু করে লেভেল 4 পর্যন্ত আমি সবগুলো পরীক্ষা দিয়েছি। এই বুড়া বয়সে আমি কিন্তু আবার নতুন করে সমস্ত কিছু করেছি, শুধুমাত্র এই স্কিল সেকশনটাকে আমি কিভাবে প্রমোট করতে পারি এবং কিভাবে আমি মানুষজনকে এই জায়গা মতো বসাতে পারি। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি মনে করি ট্যালেন্টেড, এক একজন এক এক দিকে ট্যালেন্টেড, কিন্তু তাদের সেইভাবে সত্যি কথা বলতে গেলে ওদের ইভ্যালুয়েশন কিন্তু হয় না। এই বাচ্চাগুলার ইভ্যালুয়েশন দরকার, এবং এদেরকে উপরে তোলার জন্য অনেক অনেক কিছু আছে, সেইগুলাকে নিয়ে আমাদের যাত্রাটা আসলে শুরু। এখানে চ্যালেঞ্জ আছে। আপনি যা প্রপার ওয়েতে আপনি যাকে চাচ্ছেন, যে আপনি মনে করছেন যে ওর এইটার দরকার, কিন্তু সে সেটা বুঝবে না। সে বলবে না, আমার বাবা বলে দিয়েছে আমি এটাই করব। হ্যাঁ, যে
স্কিল জিনিসে কিন্তু, যেমন আমরা হসপিটাল ট্যুরিজম নিয়ে কাজ করছি, আমরা কিন্তু আইটি নিয়েও কাজ করতে যাচ্ছি, আমরা কেয়ার গিভার নিয়েও কাজ করতে চাচ্ছি। তো এইগুলার মধ্যে যখন আমার দেখলে মনে হবে যে হসপিটাল ট্যুরিজমেরও কিন্তু 4টা অকুপেশন আছে, সেটার মধ্যে থেকে আমার মনে হচ্ছে যে এই বাচ্চাটা এখানে ভালো পারবে, আমি তাকে সেই সাজেশন দিতে পারি। কিন্তু ওর বাসা থেকে এসে বলবে যে না, বাসা থেকে বলা হয়েছে যে আমাকে কুকিং শিখতে হবে, আমি কুকিংই শিখবো। তো যখন যেটার ডিমান্ড, যেভাবে কাজ করতে হবে তার, আমরা কিন্তু বাচ্চা দেখলেই বুঝতে পারি যে কে কোনটাতে ভালো করতে পারে। হাতের স্টাইল দেখলেই বোঝা যায় যে সে কোনটাতে, কাটিং এ ভালো হবে না কার্ভিং এ ভালো হবে না সার্ভিসে ভালো হবে, সেটা কিন্তু আন্দাজ করা যায়। জি। তো তাকে আমরা সেইভাবে প্রমোট করতে চাই। এখন আল্লাহর ইচ্ছা কি হবে দেখা যাক। তো একটা জিনিস ম্যাডামকে, আপনি যে বলছেন স্কিল ওয়ার্কার, অ্যাকচুয়ালি আপনি দেখেন আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র চীন, চীন কিন্তু খুবই কম সময়ে খুব ভালো একটা ডেভেলপমেন্ট করে বলছে শুধুমাত্র স্কিল ওয়ার্কারদের কারণে। আপনি হয়তো জানেন ম্যাডাম, চীনে প্রায় 20 কোটি মানুষ হচ্ছে কি স্কিল ওয়ার্কার। আমাদের দেশের জনসংখ্যা থেকে তাদের স্কিল ওয়ার্কারের পরিমাণ বেশি, এবং তাদের 10 কোটি মানুষ তাদের যে পরিমাণ স্কিল, এটা আমাদের দেশের যারা ইঞ্জিনিয়ার তাদের থেকেও বেশি লেভেলের স্কিল। সো স্কিল ওয়ার্কার যত বেশি হবে আমাদের দেশের ডেভেলপমেন্টের প্রসেসটা তত ত্বরান্বিত হবে, বা তত তাড়াতাড়ি আমরা আসলে আগাতে পারবো। আর এছাড়া আসলে স্কিল ওয়ার্কার ছাড়া আমাদের দেশে আসলে আগানোটা অনেক ডিফিকাল্ট। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি একজন স্কিল ওয়ার্কারের ঘাটতি। তো আপনাদের এই উদ্যোগটা আসলে আমাদের দেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সুযোগ বহন করবে বলে আমি আশাবাদী। একদম একদম। আমি আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি। চায়নার কথা যে বললেন, চাইনিজদের সাথে আমার মেশার একটা বড় সুযোগ হয়েছিল। যখন শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি বানানো হচ্ছিল, তখন আমার বাসার সামনেই একটা মাঠ ছিল, সেই মাঠে ডরমিটরি বানানো হয়েছিল। তো সেখানে অনেক চাইনিজরা ছিল, ইঞ্জিনিয়াররা এসেছিল। তো ওদের সাথে ওরা প্রায় আমার বাসায় আসতো, বসতো। লম্বা সময়ের জন্য ওরা বাংলাদেশে এসছে, বাংলাদেশে ওদের তেমন কেউ নেই। আর আমার ছোট মেয়েটার সাথে সব চাইনিজদের খুব ভালো খাতির ছিল, আমার হাজবেন্ডের সাথেও ছিল। ওরা আবার একটা চাইনিজ ভাষার বই কিনে নিয়ে আসছিল, আসলে ইনি হাও এই সেই বলে ওদেরকে গ্রিটিংস করতো। তো ওই ছেলে মেয়েগুলা সবাই কিন্তু স্কিলড, ভালোই ইঞ্জিনিয়ার হয়ে আসছে, কিন্তু ওরা না ইংলিশ বলতে পারতো না। আমি খুব অবাক হতাম যে ওদের সাথে কথা বলতে হলে মানে অনেক কিছু, হ্যাঁ ওদের ল্যাঙ্গুয়েজ তো আমি আসলে সেভাবে আমার জানার কথা না, অনেক কিছু। তখন আমি একদিন এইভাবে ইশারা আঙ্গিতে বুঝালাম যে তোমরা এত বড় ডিগ্রি নিয়ে নিয়েছো, কিন্তু ইংরেজি মানে ইংলিশের এই অবস্থা কেন? এটা আমি অনেক কষ্ট করে ওদেরকে একটা একটা বড় লেভেলের কাজ করে যিনি, তাকে বোঝাতে সক্ষম হয়েছি, ছোটগুলাকে পারিনি। তখন বলেছে যে আমাদের দেশে এটাকে গুরুত্ব দেওয়া হয় না। সেদিন আমি রিয়েলাইজ করলাম যে ওদের সিস্টেমটা একটু ডিফারেন্ট। ওরা স্কিলটাকে এত বেশি প্রাধান্য দেয় যে ওই ওই স্কিল থেকে সে উঠে, কোত্থেকে সে যে আমাদের এই 12 বছরের যে মেইন স্ট্রিমের যে পড়াশোনা 12 বছর পড়লো, তারপরে 12 বছরের পরে আরো 4-5 বছরের একটা জার্নি, এগুলো কিচ্ছু ওদের করতে হয় না। ওরা যদি সেই দক্ষতাটা সে যদি তা শো করতে পারে, তাকে একটা আলাদা ট্রেন আপ করে, ডিপ্লোমা করে তাকে কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার মতো সেই রকম কেপেবল বানানো হয়ে যায়। এবং এইরকম ছেলে মেয়েগুলোই এসেছিল, এবং তাদেরকে আমি খুব কাছে থেকে দেখেছি, ওদের কাজগুলো, ওদের অ্যাটিটিউড, ওদের চলাফেরা, ওদের নলেজ। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশও কিন্তু এত মাস পিপলের দেশ, বাংলাদেশও কিন্তু একদিন অনেক বড় জায়গায় যেতে পারে যদি আমাদের বাচ্চাদেরকে সেইভাবে স্কিল বানানো যায়। স্কিলটাকে আমরা যদি প্রাধান্য দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরাও একটা লেভেলে যেতে পারবো। আমাদের আমি যে জিনিসটাকে নিজ থেকে যেটা অনুধাবন করি, আমাদের দুটো জায়গাতে ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবো, ডেভেলপ কান্ট্রি হিসাবে। একটা হচ্ছে স্কিলফুল পারসন আমাদের দেশে প্রচুর প্রয়োজন, আরেকটা হচ্ছে উদ্যোক্তা। প্রচুর পরিমাণে উদ্যোক্তা আমাদের দেশের জন্য দরকার। আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে, ভালো লেখাপড়া যারা করে, অনার্স করার পরে সবাই বাইরের দিকে চলে যায়। বাইরের দিকে না চলে গিয়ে যদি উদ্যোক্তা হইতে পারে, তাহলে এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় একটা ইমপ্যাক্ট তৈরি করতে পারে। অবশ্যই। আর উদ্যোক্তার কনসেপ্টটাই তো আসলে আমরা ঠিক মতো জানি না। উদ্যোক্তা মানে কি, ওই যে কয়েকটা খাবারের, কাপড়ের, টেইলারের বিজনেস শুরু করে দিলে কি উদ্যোক্তা হয়ে যায়? উদ্যোক্তা মানে কি, এন্টারপ্রেনারশিপের মানে কি, সেটাও তো ভালো করে বুঝাতে হবে। ওদেরকে বোঝা উচিত যে ওটার মধ্যে ইনোভেশন থাকতে হবে, ওটার মধ্যে তোমার নিজস্ব কিছু চিন্তা থাকতে হবে। হ্যাঁ, আর
পরের কথা, ওইখানে তো বিজনেস যদি করতে হয়, এটা এখানে এই ক্ষেত্রেও কথা আছে যে ইচ্ছা মাফিক করলে হবে না, প্রাইসিং, কস্টিং, এভরিথিং Knowledge থাকতে হবে। ইনক্লুডেড। হ্যাঁ, এই নলেজ গুলো ওদেরকে সেভাবে দিতে হবে। ও মনে করে যে বাসার মধ্যে বসে করছি, ঠিক আছে, এটার আবার প্রাইস কি, কিন্তু ওর গ্যাসটা কি এক্সট্রা খরচ হয় নাই, এই জিনিসগুলো ওদেরকে বোঝাতে হবে যে এই সমস্ত কিছু মিলেই ইচ্ছা মাফিক দাম বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। আর তোমার এটার মধ্যে কি জিনিস এক্সট্রা আছে যে মানুষ তোমার কাছে আসবে, বা তোমার, কারণ কম্পিটিটিভ মার্কেট, মার্কেট হ্যাঁ কম্পিটিটিভ, সেখানে কেন আসবে? যেমন আপনাদের এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে, আপনারা যে অনেকগুলো কাজ একসাথে করছেন, এটাও তো একটা ইনোভেশন, এটাকে তো আমি অবশ্যই এন্টারপ্রেনারশিপ বলবো। হ্যাঁ, এইটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। তারপরে ম্যাডাম আমাদের একটা জিনিস কি, ওই যে বিজনেস নিয়ে যেটা বলছেন আপনি, এটা একটা বড় একটা জিনিস। বিজনেসের স্টাডিতে আমাদের পুরো একটা গ্যাপ আছে। এক্স্যাক্টলি, আমাদের দেশে ম্যাক্সিমাম স্টুডেন্টের আগে চাহিদা হচ্ছে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আপনি তো ম্যাডাম বাইরের দেশে ঘুরে আসলেন, আপনি তো জানেন বাইরের দেশে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তারা চিন্তা করে না। তারা ম্যাক্সিমাম থেকে প্রথম চয়েস তাদের বিজনেস নিয়ে, কিভাবে বিজনেসটা করবে। আপনি ইউএসএ কিংবা ইউকে তে ম্যাক্সিমাম কোর্স কিন্তু দেখবেন বিজনেস রিলেটেড কোর্সগুলোকে তারা বেশি প্রমোট করে। টোটালি ডিফারেন্ট ফ্রম আওয়ার কান্ট্রি। ওরা একেবারেই আলাদা। ওদের বাচ্চাদের আমি অনেক ইউনিভার্সিটি, কলেজ, ওরা তো কলেজ মানে স্কুল আমি ভিজিট করেছি, একদম ছোট level ক্লাস থেকে। থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত আমি সবার সাথে কথা বলেছি। ইংল্যান্ডে যখন গেছি, আমি কেমব্রিজে একটা ট্রেনিং করেছি, তো কেমব্রিজের এদের সাথে আমি কথা বলি, একেবারে যে না তা না, কিন্তু আমার কাছে যেটা অ্যালার্মিং লেগেছে ওদের দেশে, সায়েন্সের ফ্যাকাল্টিগুলো কিন্তু অনেকটাই ফাঁকা। জি, সায়েন্স নিয়ে ওদের মানে ওই যে রিসার্চের যে ব্যাপারগুলা, সেগুলো কিন্তু ইংল্যান্ডে এখন একেবারেই যে আমি বলছি না, ইন্ডিয়ান বাংলাদেশি যারা আছে তারাই বেশি। কম্পারেটিভলি অনেক অনেক কম। এবং আমি যখন এমআইটি তে, আমেরিকা আমার ননদের ছেলে এমআইটি তে পড়ে, তো আমি গেছি এমআইটি তে, তো ওর সাথেও কিন্তু আমি ছোটবেলা থেকে অনেক কানেক্টেড ছিলাম। ওর যে চিন্তা ভাবনা আমি দেখেছি, কিভাবে সে ওর একদম একদম ছোট বয়স থেকে ইচ্ছা ছিল সে এমআইটি তে যাবে। তো আমি যখন গেলাম, এমআইটি ভিজিট করলাম, এমআইটির বাচ্চাদের সাথে আমি কথা বললাম, তো এখানে দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে চাইনিজ, বাংলাদেশি, হ্যাঁ ইন্ডিয়ান, তারপরে না পাকিস্তানি খুব কম, পাকিস্তানি খুব একটা পাইনি আমি। ইন্ডিয়ান ছিল, আর কিউবার কিছু, কেনিয়া, কিউবা, এই টাইপের কিছু ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমেরিকান আর ইউকেতেই যে মনে হয়েছে যে ইউকের বাচ্চারা এরা আর কি পড়াশোনার ধার ধারে না। এবং আরেকটা খুব পটেনশিয়াল মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, ওর সাথে আমি সারাদিন ঘুরেছি, ওর সাথে অনেক ধরনের কথা বলেছি। ও শুধুমাত্র 12 পাস করে আর পড়বে না। আমি বললাম কেন? যে পাস করে আমি কি করবো, বলো বলো আমাকে, আমি কি করবো? আমি বলছি হ্যাঁ বলো কি করবা তুমি? হ্যাঁ এই তো পাস করে আমি একটা ভালো চাকরি করব, চাকরি করে আমি এতখানি করে পরে এতখানি একটা চাকরি পাবো। জাস্ট সাপোজ আমাকে উদাহরণ দিল যে এই চাকরিতে আমি কত টাকা স্যালারি পাবো, এত টাকা স্যালারি পাবো। হ্যাঁ, তারপরে আমি আরো গেলাম, আরো পড়লাম, তারপর আরো কত টাকা পাবো, এত টাকা স্যালারি পাবো। আমি এখন 12 পাস করে আমি এই কোর্সটা করে আমি এখন উদ্যোক্তা হবো। আমি এখন এর চেয়ে বেশি এত টাকা রোজগার করছি, আমার দরকার স্যার পড়া? সে আমাকে এটা বুঝিয়ে দিয়ে দিল, দুম 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 করে বুঝিয়ে দিয়ে দিল যে পড়াশোনার দরকার নাই। এবং অনেকেই এরকম চিন্তা করে যে পড়াশোনাটা কি চাকরির জন্য? আমরা কি পড়াশোনা শুধু চাকরির জন্যই করি? আমার যে শেখার যে একটা আনন্দ, জানার যে একটা স্পৃহা, একটা এটা আসলে ভেতরের কত একটা লাইট, আমি মনে করি যে আমি যেটা জানি, আমি পড়লাম, একটা নতুন জিনিস শিখলাম, সেটার মধ্যে যে একটা আনন্দ, এই জিনিসটা ওদের মধ্যে আমি পাইনি আসলে। তাদের আসলে এডুকেশনের ফুল ফিলোসফিটা আছে। আমাদের দেশে এডুকেশন ফিলোসফিটা একটু ডিফারেন্ট। আমাদের দেশে সার্টিফিকেট ওরিয়েন্টেড এবং চাকরির জন্য আসলে মূলত পড়ালেখাটা করা হয়। কিন্তু আমি এরকম কখনো মনে করতাম না যে আমার পড়াশোনাটা চাকরির জন্য হবে। এটা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটা বড় একটা জিনিস আমরা দেখতে পাই। তবে এখন বর্তমানে কিছু নতুন নতুন যারা আছে, অনেক ছেলেপেলে আছে যারা উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রেজেন্টেশন করতেছে এবং খুব ভালো কিন্তু করছে ম্যাডাম। অনেক ইনোভেটিভ চিন্তা করে, আমার ভালো লাগে। আপনাকে একটা মজার একটা ঘটনা বলি। রিসেন্ট আমার এক ক্লায়েন্টে আমাকে, ইউএস এর এক ক্লায়েন্ট আমাকে নক করলো, বললাম একটা মিটিং করবে আর্জেন্ট। তো আমি বললাম আজকে তো আমি অ্যাভেলেবেল না। তো বলছে যেদিন তুমি অ্যাভেলেবেল থাকো আমাকে একটু নক করো। তো এর পরের দিন আর কি আমি অ্যাভেলেবেল হয়েছিলাম, তো ওনার সঙ্গে মিটিংয়ে জয়েন হই। তো উনি আমাকে একটা ওয়েবসাইট দেখালেন। উনি বলছেন আমি এই ধরনের একটা ওয়েবসাইট আসলে ক্রিয়েট করব। তো আমি দেখলাম ওয়েবসাইটটা। তো
ওই ওয়েবসাইটটা হচ্ছে তারা যে ক্লাস 6, 5 এর যে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আসলে বানানো হয়েছে ইউএসএ তে। তো এখানে $5,000 দিয়ে আর কি এনরোল করতে হয়। ওইখানে কাজটা হয়েছে ওয়েবসাইটের ট্রেনিং করানো হবে স্টুডেন্টকে, ট্রেনিং করে তাকে বিজনেস নিয়ে ট্রেনিং করানো হবে, কিভাবে সে বিজনেস করতে পারে। কিছু অংশ ওনার ট্রেনিং পারপাস খরচ করবে, আর বাকি কিছু অংশ ওই স্টুডেন্টকে দিবে তুমি বিজনেস গ্রো করো। 5 বা 6 একটা বাচ্চাকে যদি 6 মাসের একটা ট্রেনিং দিয়ে বলা হয় তুমি বিজনেস করো, তারা কোন জায়গাতে চিন্তা করতে স্যার আমরা কোন জায়গাতে আছি। আমাদের তো অনার্স পাস করার পরেও বিজনেসের দিকে আগ্রহ থাকে না, আর ওনাদের 5-6 চাকরি না হলে তারপরে বিজনেসে যাওয়ার আর চিন্তা ওখানে 5-6 এর বাচ্চাদেরকে বিজনেসের মাইন্ডেড করে তৈরি করা হচ্ছে। মানে তারা কত অ্যাডভান্স, এটা চিন্তারও বাইরে। একদম একদম। সো আমাদের আসলে এই জায়গাগুলোতে আসলে অনেক কাজ করা দরকার, অনেক ডেভেলপমেন্টের দরকার আছে। তারপরে বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছু ইয়াং এসছে, জেনারেশনটা। বাচ্চাদেরকে এখন নতুন করে অনেক কিছু শেখে, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, ইনস্টিটিউশনালের বাইরে অনেক কিছু আজকাল সব মা বাবারাই চান যে চেষ্টা করতেছে হ্যাঁ এটাকে। শেখানো হোক। ওরা অনেক কিছু চিন্তার ক্ষেত্রটা অনেক বড় হয়েছে ওদের। তো আমি আমি আসলেই খুব আমি অপটিমিস্টিক একজন মানুষ। আমি সবসময় আশা করি যে সত্যি সত্যি বাংলাদেশ একদিন অনেক অনেক হ্যাঁ, দূরে এগিয়ে যাবে। জি ম্যাডাম, পজিটিভ চিন্তা ভাবনা আসলে দেশকে পজিটিভ দিকে নিয়ে যাবে। সেজন্য সব মানুষকে আসলে পজিটিভ, সে সমস্ত এলিমেন্ট কিন্তু আমাদের কাছে আছে, জি, সমস্ত কিছু আছে আমাদের, শুধুমাত্র রাইট ওয়েতে রাইট প্রসেসে প্রয়োগটা হচ্ছে না জি। আমাদের। যেদিনই হওয়া শুরু হবে একদম দুম করে জি। যেটা বলে যে বম ব্লাস্ট হবে জি। ইনশাআল্লাহ। আমি মনে করি যদি আমাদের দেশে স্কিল ওয়ার্ক এবং যে বিজনেসটাকে নিয়ে সঠিকভাবে স্টাডি করা যেতে পারে, কিছু উদ্যোক্তা তৈরি হয়, তাহলে আগামী 10 বছরের ভিতরে আমরা 20 থেকে 50 বছর আগানো সম্ভব। সঠিক কি ভাবে যদি আমরা আগাইতে পারি, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাডাম, আপনারা যে এমটিআর এর স্কিল যেটা, এখানে একটা বড় একটা অংশ নারী উদ্যোক্তা তৈরিতে আপনারা কাজ করতেছেন, আর এটার ফিলোসফিটা আপনার কিভাবে আসলো ম্যাডাম? আমি যেটা মনে করি যে নারীরাই কিন্তু ঝরে পড়ে বেশি। হ্যাঁ, কারণ একটা কারণ হচ্ছে ওর বিয়ে হয়ে যাচ্ছে, সংসারে ঢুকে যায়, তখন বাচ্চা কাচ্চা নিয়ে এসে ব্যস্ত হয়ে যায়, তখন তার পড়াশোনাটা আসলে সেভাবে কমপ্লিট সে করতে পারে না। তো অনেকের ক্ষেত্রেই অনেক ধরনের অঘটন ঘটে। যখন দেখা যায় যে হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে, তখন কিন্তু সে হাজবেন্ড কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে যায় না, সে অকুল পাথারে পড়ে। তো তাকে যদি আমি সেইভাবে দক্ষ বানিয়ে রাখতে পারি বা তুলতে পারি, সে নিজেকে আর মেয়েরা কিন্তু কচ্ছপের মতো কামড় দিয়ে ধরে রাখতে পারে। তো আমার মনে হয় যে এদেরকে যদি আমি সেইভাবে স্কিলড করে ছেড়ে দিতে পারি, সে কিছু না কিছু করে বের হবেই। তো এই কারণেই আমার আসল মানে ইয়েটা হচ্ছে যে মেয়েদেরকে কিভাবে করা যায়। এবং এখানে ছেলেরাও আছে, যে একেবারে যে ছেলেরা নাই তা না, আমাদের হাউসকিপিং এর ম্যাক্সিমাম কোর্সগুলো ছেলেরাই করে। জি, তো আপনাদের একটা বিশেষ উদ্যোগ আমরা দেখলাম আর কি, নারীদেরকে নিয়ে বিশেষ কার্যক্রমগুলো চলে, সেই জন্য আর কি এই প্রশ্নটা জিজ্ঞাসা করা একটু ম্যাডাম। জি জি, নারীদেরকে নিয়ে যে আসলে কুকিং বেকিং ওরা তো অলরেডি জানেই, তো ফুড প্রোডাকশন বেভারেজ নামগুলো জানে না, কিভাবে মানে প্রপার ওয়েটা জানে না। তার জন্য ওরা খুব ভালো করে এই জায়গাগুলোতে, ছেলেরাও করে ভালো, তবে মেয়েরা এই জায়গায় ভালো করে, আবার ছেলেরা করে সার্ভিসে ভালো। যেহেতু আমরা এই 4টা সেকশনে কাজ করছি, তো দেখা যায় যে পেস্ট্রি প্রোডাকশন এগুলাতে মেয়েরা যায় বেশি, ফুড প্রোডাকশন আর বেভারেজে মেয়েরা যায় বেশি, আর হাউসকিপিং আর সার্ভিসে ছেলেরা যায় বেশি। তারপরে আমরা চেষ্টা করি যে মেয়েদেরকে কিভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, ছেলেদেরও করে দেই আমরা। আমাদের এখান থেকে কিন্তু যারা বের হয় তাদেরকে কিন্তু আমরা জব প্লেসমেন্ট করে দিচ্ছি। জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছি, আপনাদের ম্যাডাম আরেকটা বিজনেস আছে, আপনার আচারের বিজনেস। আপনি তো প্রচুর আচার আর কি বাইরের দেশে রপ্তানি করেন। সো এইটার ফিলোসফিটা, এটা কিভাবে শুরু করলেন বা এটা কারণটা কি আমাদের একটু বলতেন? এটা শুরু হয়েছিল আসলে আমার মায়ের কারণে। আমার মা প্রাণী পুরস্কার পাওয়া, উনি ছোটবেলা থেকে আমরা দেখি খুব আচার বানাতে উস্তাদ, কিছু পেলেই সেটা দিয়ে আচার বানিয়ে ফেলেন উনি। তো আচার এবং ওনার যে আচারের কনসেপ্টটা অনেক ভালো, অনেক মজা, সবাই খুব পছন্দ করে। এবং আচার জিনিসটাই তো Tasty। হ্যাঁ একটা হ্যাঁ সস আর কি, জি। আমাদের দেশের সস, যে খাবারকে আরো মজা করে। তো
এই ইয়ে থেকেই, আমার মায়ের রেসিপি থেকেই আমি যখন ইংল্যান্ড গিয়েছিলাম অনেক আচার নিয়ে গিয়েছিলাম, এবং খুব ভালো রেসপন্স পেয়েছি, এবং এখন আমি অর্ডার পাই ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে আমি প্রচুর অর্ডার পাই, এবং আমি এগুলো পাঠানোর ব্যবস্থা করি, এবং এটা থেকে আমার ভালোই একটা ইনকাম কিন্তু আসে। এই জন্য আই এম গ্রেটফুল টু মাই মাদার। আপনার তো ম্যাডাম দুবাইতেও পারফিউমের ব্যবসা আছে, এটা সম্বন্ধে কিছু বলবেন আমাদের? এটা আসলে তেমন বড় কিছু না, এটা আমার রিলেটিভ একজন করেন। তো আমার মনে হয়েছে যে ব্যাংকে রাখার চেয়ে কিছু ইনভেস্ট করে রাখলে আমি কিছু একটা ফেরত পাবো এবং হালাল ওয়েতে পাবো, এই কারণে ওখানে আমার ছোটখাটো একটা ইনভেস্টমেন্ট আছে। ম্যাডাম, আপনার উদ্যোক্তা হওয়ার জার্নিটা যদি আমাদের শেয়ার করতেন। অবশ্যই। আমি তো আগেই বলেছি যে আমি আমার হাজবেন্ডের কাজের জায়গায় থাকতাম, পেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে। তো ওখানে আমি আসলে পুরোপুরি হাউসওয়াইফ ছিলাম। আর একটা টাইম, হ্যাঁ, চাকরি যে করি নাই তা না, একটা টাইম আমি একটা কলেজে পড়িয়েছি। তো ওইরকম লেকচারার হিসেবে কাজ করে খুব অল্প সময় ছিল, কারণ ইংলিশ তো সারাদিন ক্লাস থাকে না। তো ওইরকম করে আমার আসলে হাউস হোল্ড চোরস গুলাই বেশি হয়ে যেত, এবং আমার বাসায় প্রচুর মেহমান আসতো। আমার শ্বশুর বাড়িটা একটা বিশাল বড় একটা ফ্যামিলি, তো ওনারা সবাই আসতেন, আর আমাদের জায়গাটাও অনেক সুন্দর ছিল। আমার হাজবেন্ড আবার বাসার সামনে একটা পুকুর কেটেছিলেন, ওখানে আবার শাপলা টাপলা ছিল বা দোলনা লাগানো ছিল বাসার অনেক। হ্যাঁ, আমার হাজবেন্ড অনেক শৌখিন ছিলেন। তো অনেক সুন্দর একটা জায়গা ছিল, প্লাস আমাদের বাসার দুপাশে দুটো চা বাগানও ছিল, উত্তর ভাগ চা বাগান, মণিপুরি চা বাগান। তো মেহমান কেউ গেলেই এই চা বাগানগুলোতে বেড়াতে যেতেন। তো অনেক বেশি একটা মেহমানদারির চাপ ছিল, ভালো লাগতো, আমরাও খুব পছন্দ করতাম, আমার বাচ্চারাও এগুলো খুব পছন্দ করে। যত মানুষ দেখে ওরা খুব ভালো, ওদের খুব ভালো লাগে। তো এরকম করে করে আসলে আমাদের দিন যাচ্ছিল, চলে যাচ্ছিল, ভালোই ছিলাম। ফরচুনেটলি বলেন, আনফরচুনেটলি বলেন, আমি জানি না, আমার যেটাই হয়েছে, আমার হাজবেন্ড হুট করে হার্ট অ্যাটাকে মারা যাওয়ায় আমরা সিলেটে চলে আসি। পুরো জিনিস, ফুল অর্কেস্ট্রা চেঞ্জ, আমাদের লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সেখান থেকে আমরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। আমার বাচ্চারাও অনেক ছোট ছোট ছিল। আমার ছোট মেয়েটা তোর বাবাকে নিয়ে একটা বই লিখে ফেলেছে, এত বেশি সে অ্যাটাচ ছিল ওর বাবার সাথে। তো ওরা আসলে নিতে পারে নাই, অনেক দিন লেগেছে আমাদের এই জায়গা থেকে উঠে আসতে, অনেক সময় লেগেছে। আমরা তখন আমি অনেক কিছু রিয়েলাইজ করেছি, আমি কাছে থেকে অনেক সিনারিও দেখেছি, যেটা আমার আমার কিন্তু আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ির সবার কিন্তু সাপোর্ট ছিল, তারপরেও এখানে দাঁড়াতে আমার কিরকম কষ্ট করতে হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। তখন আমার মনে হয়েছে একটা মানুষ যখন এই সাপোর্টগুলো পায় না তার কি অবস্থা হবে। সেই থেকে আমার মনে হয়েছে না, স্কিলটাকে নিয়ে, আমাদের স্কিল পার্সন বানানো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমার প্ল্যান আরো অনেক বেশি আছে, আমি কিভাবে উইডোদেরকে সাপোর্ট করে এদের জন্য একটা কিছু করবার আমার ইচ্ছা আছে। এবং এতিমদেরকে নিয়েও আমার একটা প্ল্যানিং আছে। এটা আমি করব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সেই সুযোগ দেন আমি অবশ্যই করার চেষ্টা করব। এবং এই উইডো ওয়েলফেয়ার ট্রাস্টটা যেটা হবে সেটার কার্যকলাপ নিয়ে আমি অনেক বেশি হোপফুল। আমরাও আশাবাদী ইনশাল্লাহ। ম্যাডাম, আপনার পরবর্তী যে পরিকল্পনা বা ফিউচার প্ল্যানটা যদি আমাদেরকে বলতেন ম্যাডাম, আগামী 5 বছরে আপনি কি করতে যাচ্ছেন বা কোথায় আপনাকে দেখতে যাচ্ছেন? আমার ফিউচার প্ল্যান হচ্ছে এই যে যেটা বললাম, স্কিল পার্সনকে আরো স্কিল করে তোলা, কিভাবে স্কিলটাকে নিয়ে কাজ করা, শুধুমাত্র যে হসপিটাল ট্যুরিজমে যে স্কিল করা যায় তা কিন্তু না, আরো অনেকভাবে, আরো রুট লেভেলে মানুষ আছে যাদের কিছুই করবার নাই, তাকে আমি সেইভাবে প্রমোট করব। এবং আমার আমার পরিকল্পনা হচ্ছে, আমি টুকটাক লেখালেখি করি, তো আমি লিখবো। হ্যাঁ, আমি এই জিনিসগুলো লিখবো, কিরকম মানুষের সাথে আমার পরিচয়, প্রত্যেকটা মানুষ আমার পেছনে, আমার সাথে যে মানুষগুলা ছিল সেই মানুষগুলাকে নিয়ে লিখবো। তো আমি ছোটবেলায় একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই পড়েছিলাম, সেটাতে লেখা ছিল সুনীল গঙ্গোপাধ্যায় নদী জমাতেন, আমি আমার জীবনে মানুষ জমিয়েছি। সেই মানুষদেরকে নিয়ে, সত্যি কথা, আমি অনেকগুলো মানুষ জমিয়েছি এখানে, অনেক অনেক মানে মহিয়সী, শুধু সাপোর্ট বললে ভুল হবে, মেন্টাল যে ব্যাপারগুলা,
এই সাপোর্ট ছাড়াও কিন্তু সাপোর্ট ছিল, নেগেটিভ সাপোর্ট গুলোও কিন্তু অন কাইন্ড অফ সাপোর্ট। জি, তো এই এটা মানুষকে সমস্ত তৈরি করতে সাহায্য জিনিসগুলা করে। অফকোর্স এই সমস্ত জিনিসগুলো আমি একটা বই আকারে লিখে যেতে চাই। আমার আমার জমানো মানুষগুলোকে নিয়ে আমি লিখতে চাই, এইটা হচ্ছে আমার। এবং এই মানুষগুলার যে মায়া ভালোবাসা, এই মানুষগুলার যে লিফটিং, কিভাবে মানুষ কিভাবে কি ধরনের আহ, ভালোবাসা দিয়ে মানুষকে এগিয়ে নিতে পারে, সেই জিনিসগুলো সবার জানা উচিত। জি, এবং এটা অনেক সময় বোঝা যায় না যে এটা ভালোবাসা না এটা একটা ধাক্কা। এই জিনিসগুলো আমি লিখে যেতে চাই। এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যে সবাই জানুক যে মানুষের এই ক্যারেক্টারগুলা কার জন্য কিভাবে কাজ কাজ করে, করে। সেটা সবারই জানা জি, উচিত। এটা একটা ভালো উদ্যোগ, ইনশাআল্লাহ আমরাও পড়বো আপনার বইটা। ইনশাআল্লাহ। উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এই তো আসল কথাটা বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্কিং, আমি যেটা মনে করি। এবং নেটওয়ার্কিং এর জন্যই আমি উইমেন চেম্বারের সাথে আছি, সিলেট উইমেন চেম্বারের সাথে আছি, বাংলাদেশ উইমেন জি, চেম্বারের আপনি সাথে তো মনে আছি। ম্যাডাম রিসেন্টলি ইলেকশনও করবেন এখানে। ইনশাআল্লাহ চেষ্টা করছি, Okay. কারণ এই প্ল্যাটফর্মটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা প্ল্যাটফর্ম। এডিবি বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যত কিছু প্রজেক্ট করার জন্য দিচ্ছেন। সো একটা প্ল্যাটফর্ম ছাড়া তো সেটা পসিবল না। তো আমি চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মে কিভাবে মহিলাদেরকে Develop বের করা করে যায়। আনা যায়, ডেভেলপ করা যায়, নেটওয়ার্কিংটা জরুরি বলেই আমি এই প্ল্যাটফর্মে ডিরেক্টর পদে দাঁড়িয়েছি। যদি কিছু করা যায়, এবং আমি মনে করি সিলেটের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি জি। ঠিক মতো কাজ করা যায়, সেক্টর ওয়াইজ সবগুলা মহিলাকে যদি সেইভাবে প্রমোট করা যায়। আপনি দেখেন আর 2 বছর বেশি লাগবে না, 2 বছর পরেই সিলেটের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইনশাআল্লাহ ম্যাডাম, আমরাও আশাবাদী। আর আপনার জন্য ইনশাআল্লাহ। শুভকামনা রইল যাতে আপনি এই পদে আগে প্রার্থী হিসাবে জয়ী হতে পারেন ম্যাডাম। ইনশাআল্লাহ। মেবি 6 তারিখ আপনাদের যে ইলেকশনটা, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের যারা মেম্বার আছে আপনাকে জয়যুক্ত করবেন। এবং যারা আমাদের এই পডকাস্টটা দেখবেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনুরোধ, জাকিরা ফাতেমা লিমি ম্যাডামকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ হাবিব। আমি জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এবার 6 তারিখের ইলেকশনে ডিরেক্টর পদে দাঁড়িয়েছি। আশা করব যে সমস্ত উদ্যোক্তা বোনেরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে ম্যাডাম, এখন আমরা আবার পোস্টে চলে যাই। ম্যাডাম, একটা কমন প্রশ্ন বা একটা জিনিস আমি জানতে চাচ্ছি, ব্যবসা শুধু করলে তো হয় না, এটাকে তো একটা টেকসই মডেলে রূপান্তর করতে হয়। তো যারা উদ্যোক্তা হিসাবে আপনি যাদেরকে গড়ে তোলেন তাদের জন্য টেকসই মডেল করার জন্য আপনারা কি কি উদ্যোগ নেন? এক্স্যাক্টলি, ডেফিনেটলি আমি মনে করি সাস্টেইনেবিলিটি হচ্ছে আসল। ইচ্ছা হলো আমি ব্যবসা শুরু করলাম তারপর আবার বন্ধ করে দিলাম, তা কিন্তু হবে না। এই কারণেই আমরা উইমেন চেম্বারে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আমি তো মেম্বার আছি, তো আমি জানি যে এই কিভাবে বিজনেস গ্রো করতে হয়, কিভাবে কস্টিং করতে হয়, কিভাবে প্রাইসিং এর ব্যাপারগুলো আছে, কিভাবে ক্রাইসিসের সময় বিজনেসে ডিসিশন মেক করতে হয়, এই সমস্ত কিছু প্রশিক্ষণ কিন্তু হয়। হ্যাঁ, সিসেপ করাচ্ছে, অ্যাসেট করাচ্ছে, আইএলও করাচ্ছেন, নানান ধরনের প্রশিক্ষণ কিন্তু সুইস কন্ট্যাক্ট প্রশিক্ষণ করাচ্ছেন। সেই প্রশিক্ষণগুলা বেছে বেছে সবাইকেই করতে দেওয়া উচিত, এবং করলে পরে ওরা বুঝতে পারবে যে ব্যবসাকে কিভাবে সাস্টেইনেবল করা যায়। জি, এটা একটা ভালো জিনিস, কারণ অনেক মানুষের ব্যবসা শুরু করে কিন্তু দেখা গেল 6 মাস 1 বছর পরে ব্যবসাটাকে আবার বন্ধ করে চলে হ্যাঁ, যায়। ধৈর্য হারা হয়ে যান। ব্যবসা তো হচ্ছে কেজে, পেশেন্সের হ্যাঁ। ব্যাপার, এটা সবার জন্য না আসলে। এটা একটা বড় একটা জিনিস। তো এটাকে যারা ভালোভাবে আয়ত্ত করতে পারবে তারা আসলে ব্যবসাতে সাকসেসফুল হওয়ার রেশিওটা ডেফিনেটলি, বেশি থাকে। ডেফিনেটলি। মানে আমাদের সঙ্গে তো অনেকদিন ধরে আপনারা কাজ করতেছেন, অ্যাডভার্টাইজিং মাস্টার, আমাদের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা যদি আপনি আমাদের শেয়ার করতেন। আপনাদের সাথে আসলে আমি অনেক বছর থেকে কাজ করছি। আমাদের স্কুল, আমাদের স্কিল ইনস্টিটিউট সবকিছুই আপনারা অনেকদিন থেকেই প্রমোট করছেন। আমাদের ওয়েবসাইট, আমাদের পেজের প্রমোশন, সমস্ত কিছুই আপনারা করে যাচ্ছেন। যেহেতু অনেক উইংসের সাথে আমি কাজ করি, অনেক সময় অনেক কিছু আমি ভুলে যাই যেটা এটা এখনই এই মুহূর্তে এইটা করা দরকার। যেমন স্ট্রাইকটা আয়রন হোয়েন ইট ইজ হট,
আপনি সেই এটা আপনারা করে দিয়েছেন সব সময়, যে এখন ম্যাডাম এটা করেন, এটা করে দিচ্ছি আমরা। আপনারা নিজে উদ্যোগে অনেক কিছু আমাকে করে দিয়েছেন, যার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। থ্যাংক ইউ ম্যাডাম, শুনে অনেক খুশি লাগলো যে আমাদের অ্যাডভার্টাইজিং মাস্টারের কার্যক্রমে আপনি অনেক খুশি। সো আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য, বিজনেস আড্ডাতে, এবং আপনার যে গল্পটা আমাদেরকে শেয়ার করার জন্য। আমি আশা করি আপনার এই গল্পটা শুনে আমাদের যারা অডিয়েন্স আছেন ওনারা অনেক অনুপ্রাণিত হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ হাবিব, এবং আপনার এন্টায়ার টিমকে ধন্যবাদ আমাকে এইরকম একটা জায়গায় ডেকে আনার জন্য। এবং আই থিঙ্ক আই এম প্রিভিলেজ টু বি হিয়ার টুডে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার দেখা হবে।